শ্রাদ্ধের সময় হিসাবে পরিচিত পিতৃপক্ষ ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে শুরু হয় এবং শেষ হয় মহালয়া অমাবস্যা পালনের সাথে, যাকে সর্বপিতৃ অমাবস্যাও বলা হয়। তবে এবছর 2024-এ শুরু 17 সেপ্টেম্বর এবং শেষ হচ্ছে 2 অক্টোবর 2024। এটা বিশ্বাস করা হয় যে এই দিনগুলিতে আমাদের পূর্বপুরুষেরা পিতৃলোক থেকে পৃথিবীতে আসেন এবং তাদের আত্মীয়দের কাছ থেকে খাবার ও জল আশা করেন। তাই শ্রাদ্ধ ও তর্পণের মাধ্যমে পিতৃপুরুষদের ভোজনের উদ্দেশ্যে অন্ন ও জল দেওয়া হয়ে থাকে। পিতৃদোষ লাগার অনেক কারণ রয়েছে। যাদের আত্মীয় স্বজন পিতৃপক্ষে শ্রাদ্ধ ও তর্পণ করেন না, তাদের পূর্বপুরুষেরা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় পৃথিবী থেকে ফিরে যান। এর ফলে পিতৃগণের ক্রোধ ও অভিশাপের মুখে পড়তে হয় তার উত্তরসূরিদের। একেই বলা হয় পিতৃদোষ। গরুড় পুরাণ অনুসারে পিতৃদোষ শব্দটি পূর্বপুরুষের নেতিবাচক কর্ম, ঋণ বা পিতামাতার বিরুদ্ধে কোনো ব্যক্তির দ্বারা করা অন্যায়কে বোঝায়, যা তাদের বংশধরদের জীবনে বাধা এবং সমস্যা নিয়ে আসে। এটি তখনও ঘটে যখন আমাদের পূর্বপুরুষরা অপ্রতুল আচার, অসম্মান বা অপূর্ণ ইচ্ছার মতো কিছু কারণে অসন্তুষ্ট হন। জ্যোতিষশাস্ত্র অনুসারে পিতৃদোষের অনেক কারণ থাকতে পারে। এর প্রথম কারণ হলো যদি কারো বাড়ির কোনো সদস্যের অকাল মৃত্যু হয় এবং তার শেষকৃত্য বা তর্পণ অনুষ্ঠান না করা হয়, তাহলে সেই ব্যক্তির আত্মা বিচরণ করতে থাকে এবং তার দুঃখ ও বিরক্তির কারণে পরিবারের সদস্যদের, বিশেষ করে পরিবারের প্রধানকে পিতৃদোষের সম্মুখীন হতে হয়। সেই সঙ্গে পিতৃদোষের দ্বিতীয় প্রধান কারণ হলো নানা কারণে পিতৃদোষ জন্মকুণ্ডলিতেও দেখা যায়। যে কোনো ব্যক্তির জন্মপত্রিকায় যদি কেতু সূর্যের সঙ্গে দ্বিতীয় ঘরে, অষ্টম ঘরে এবং দশম ঘরে থাকে, তাহলে পিতৃদোষ তৈরি হয়। পিতৃদোষ থেকে মুক্তির ব্যবস্থা যদি না করা হয়, তবে তা প্রজন্ম থেকে প্রজন্ম এই দোষ চলতে থাকে। এই মতো অবস্থায় পিতৃপুরুষদের অবশ্যই তুষ্ট করতে হবে। তাই নিয়ম অনুসারে শ্রাদ্ধ, তর্পণ, হবন, পূজা ইত্যাদি ধর্মীয় আচার অনুষ্ঠান করতেই হবে, তবেই পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। গরুড় পুরাণ অনুসারে যে তিথিতে পূর্বপুরুষের মৃত্যু হয়েছিল, সেই তিথিতে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করা হলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। নিয়ম অনুযায়ী খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে গোবর দিয়ে পিতৃপুরুষের পিণ্ডদানের স্থানটিকে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করতে হবে। তারপর পূর্বপুরুষদের নামে ব্রাহ্মণ দিয়ে তর্পণ ইত্যাদি করাতে হবে। এই কাজের সময় স্ত্রীকে স্বামীর ডান পাশে থাকতেই হবে। এরপর দুপুরে পিতৃদের নামে ব্রাহ্মণকে ভোজন করাতে হবে। সেই সময়কার মুহূর্তগুলি খুবই শুভ হয়। গৃহস্থের যে কোনো মহিলা শ্রাদ্ধের দিন পিতৃপুরুষদের জন্য খাবার তৈরি করবেন। তাদের উচিত তার পবিত্রতার যত্ন নেওয়া এবং খাবার নষ্ট না করা। সেরা ব্রাহ্মণ বা সম্মানিত ব্যক্তি যাকে শ্রাদ্ধের খাবার খেতে আমন্ত্রণ জানানো হয়, প্রথমে তার পা ধুয়ে দিতে হবে। ব্রাহ্মণকে খাবার পরিবেশনের আগে একটি পাতায় গরু, কুকুর, কাক, দেবতা ও পিঁপড়াদের নামে খাবার তুলে নিতে হবে। এরপর দক্ষিণ দিকে মুখ করে কুশ, তিল ও জল নিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করে এরপর ব্রাহ্মণকে অন্ন নিবেদন করতে হবে। সবসময় পাতায় বা থালায় খাবার পরিবেশন করতে হবে। সর্বদা ব্রাহ্মণকে ভালোবাসার সাথে খাবার পরিবেশন করুন। শ্রাদ্ধের দিন রাগ করা উচিত নয় এবং ব্রাহ্মণকে রুষ্ট করাতে নেই। ভোজন শেষে সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণকে দান ও দক্ষিণা প্রদান করুন এবং শ্রদ্ধা ভরে তাঁর চরণ স্পর্শ করে বিদায় দিন। যে ব্যক্তি তার সামর্থ্য অনুসারে, শাস্ত্র অনুসারে ভক্তি সহকারে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করেন, পূর্বপুরুষরা তার প্রতি সন্তুষ্ট হন এবং পরিবারকে আশীর্বাদ করে চলে যান। ব্যক্তি পিতৃদোষ থেকে মুক্ত হয় এবং তার পরিবার সর্বদা সুখী ও সমৃদ্ধ হয়। বাড়িতে
কোনো কিছুর অভাব থাকে না। পিতৃদোষের জন্য পিতৃপক্ষে শ্রাদ্ধ ও তর্পণ করতে হবে। এছাড়া প্রতি মাসের অমাবস্যায় পিতৃপুরুষের জন্য পিণ্ডদান ও তর্পণ করা উচিত। কাককে খাবার দিতে হবে। গরুর পুরাণ অনুসারে কাককে যমের প্রতীক মনে করা হয়। গরুর পুরাণ পাঠ করতে হবে। শ্রাদ্ধ করার সময় ব্রাহ্মণকে পাতা বা থালায় খাবার খাওয়াতে হবে। ব্রাহ্মণকে খাওয়ানোর আগে গরু, কুকুর, কাক, দেবতা ও পিঁপড়াদের নামে খাবার নিবেদন করতে হবে। ব্রাহ্মণকে যথাসাধ্য দান করে সম্মানের সাথে বিদায় দিতে হবে। প্রচলিত কিছু বিধি বা নিয়ম আলোচনা করা হলো। বাকি যে ব্রাহ্মণ শ্রাদ্ধ করাতে আসবেন, দ্রব্য সামগ্রী ও নিয়মাবলী তিনিই বলে দিবেন।